নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জহিতা। আর জহিতার সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত। সুদীপ্ত, প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আইন সংশোধনের দাবি তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, এবং এই ধরনের মানুষের বেঁচে থাকার অধিকার নেই এমনটাই তিনি বলেছেন। দ্রুত বিচারের পর শাস্তি দিতে হবে দোষীদের, দাবি অভিষেকের। কেন্দ্র নতুন এই আইন আনলে কেন তা নিয়ে রাজনীতিতে সরব হতে বলেছেন তিনি, এবং সব রাজনৈতিক দলের তার সমর্থন করার উচিত বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটকা হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? পারে। বিজেপি কি পারে? বিজেপি বিল আনতে পারে। তৃণমূল কি পারে? সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে, এবং এমন বিল আনতে হবে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে। এমন না যে ট্রায়াল ছাড়া, কোনো রকম কোনো এভিডেন্স ছাড়া আপনি 7 দিনে এনকাউন্টার করে বা একদম ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আর জুহিতা, আরজিকরের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির। আদালতে জনস্বার্থ মামলা করে তদন্তের দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও। একেবারে, এবং প্রথম দিন থেকেই আমরা দেখেছি যে পথে নেমেছে বিজেপি। এবার সুকান্ত মজুমদার তিনি এবার সিবিআই তদন্তের দাবি তুললেন। আমরা বিভিন্ন জায়গা থেকে কানা ঘুষও শুনছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই। আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে, তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে। তো এই যে আদৌ হচ্ছে কিনা, সে প্রভাবশালী কিনা, তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার। পরিবার বলেছে যে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি, কারণ আমাদের পুলিশের কথাবার্তা 2 রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। আমরা এটা চাইছি না। আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক। আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুতে ধৃত সঞ্জয় রায়, অভিযুক্তকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। সিসি ক্যামেরা দেখে সঞ্জয়কে চিহ্নিতকরণ করা হয়েছে। অন্যদিকে বহিরাগতদের মধ্যে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। সঞ্জয়ের গ্রেপ্তারিতে পুলিশের হাতিয়ার, ব্লুটুথ হেডফোন। জিজ্ঞাসাবাদের পর অপরাধের কথা স্বীকার করে সঞ্জয়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। প্রশ্নের মুখে শহরের প্রথম সারির অন্যতম হাসপাতালের নিরাপত্তা। ইতিমধ্যেই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালের ভেতরে অপরাধীদের অবাধ যাতায়াত কিভাবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সূত্রের খবর, হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও হাসপাতালের আনাচে কানাচে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। কেন যাতায়াত? কেনই বা হাসপাতালের সেমিনার হলে যায় সঞ্জয়? প্রশ্ন উঠছে একাধিক। কোন সূত্রে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ? কিভাবে ধরা পড়ল সঞ্জয়? পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায় জরুরি বিভাগের 11 নম্বর লিফটে সঞ্জয় উপরে উঠছেন। 4 তলায় উঠতে দেখা যায় তাকে। সিসিটিভিতে একাধিক বহিরাগতর মধ্যে চিহ্নিত করা হয় সঞ্জয়কে। যে 4 তলায় একটি মাত্র সিসিটিভি রয়েছে, কিন্তু সেই সিসিটিভিটা হয়তো একটু জায়গা কভার করছে, পুরো জায়গা নয়। সেই জায়গাতেই প্রশ্ন যে
একাধিক নর্মস রয়েছে, সেই নর্মস মেনে কেন সেমিনার হলে ভিতরে বা করিডোরে বা বাইরে কোনো সিসিটিভি নেই? যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওই সব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড several witnesses, doctors and others, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. সিসি ক্যামেরার পাশাপাশি অভিযুক্তকে চিহ্নিত করতে পুলিশের হাতিয়ার হয়ে ওঠে ব্লুটুথ হেডফোনও। মৃতের দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্লুটুথ হেডফোন। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের সময় তার ফোনের সঙ্গে হেডফোনটির অটো কানেক্ট হয়। এরপরেই সঞ্জয়কে ধারাবাহিক প্রশ্ন করে পুলিশ। জেরায় অপরাধ স্বীকার করে নেয় সঞ্জয়। For us, he is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. যেই সিভিক ভলান্টিয়ার তিনি এসেছিলেন এই ঘৃণ্য কাজের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন, সে কি আগে থেকে রেকি করেছিল এবং সে কি জানতো যে 4 তলায় কোনো রকম সিসিটিভি নেই, কোনো কভারেজে তিনি পড়বেন না, সেই কারণের জন্যই 4 তলাকেই তিনি বেছে নিলেন? এবং তিনি কি জানতেন যে সেমিনার হলে এই তরুণী রয়েছেন? 24 ঘন্টার মধ্যে খুনের কিনারা, জালে অভিযুক্ত, তারপরেও আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রশ্ন অনেক। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকরের তরুণী চিকিৎসক খুনে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে, ক্ষোভে ফুঁসছে পড়ুয়া মহল। ধৃত সঞ্জয়ের ফাঁসির দাবি পরিবারের, কিন্তু কেন খুন, কিভাবে খুন করা হয়েছে, খুনের আগে হাসপাতালে কি করছিল সঞ্জয়? কলকাতা পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তারি আদালতে পেশ, অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন, খুনের পর ধর্ষণ, জালে সিভিক ভলেন্টিয়ার। আর এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন। কেন খুন, কিভাবে খুন, নেপথ্যে কি কি কারণ, কিভাবে খুনের ছক, ধর্ষণ খুনের আগে কি করেছিল সঞ্জয়? পুলিশের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রথমে ধর্ষণের চেষ্টা, পরে খুন, খুনের পর ফের ধর্ষণ। খুনের রাতে অভিযুক্ত সঞ্জয় মদ্যপ অবস্থায় ছিল। রাত 11টায় মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢোকে অভিযুক্ত, সূত্রের খবর। পরে মদ খেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। সেই সময় হাসপাতালেই নাইট ডিউটিতে ছিল ওই তরুণী চিকিৎসকও। 12টার সময় অনলাইনে খাবার অর্ডার করেন তিনি। রাত 3টের সময় শেষবারের মতো দেখা যায় চিকিৎসককে। লাল কম্বল গায়ে সেমিনার হলেই ঘুমিয়ে পড়েন তিনি। ঘটনার তদন্তে নেমে ভোর 3টে থেকে 5টা পর্যন্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ। সিসি ক্যামেরায় দেখা যায় ফের ভোর 4টের সময় হাসপাতালে ঢোকে অভিযুক্ত। এরপরেই ধর্ষণ, খুন, ফের ধর্ষণ। ভোর 4:45 বেরিয়ে যায় সঞ্জয়। 45 মিনিটের মধ্যে নৃশংসতম অপরাধ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে দেখা যায় হাসপাতালে ঢোকার সময় অভিযুক্তের গলায় নেক ব্যান্ড ছিল, কিন্তু যখন বেরোয় তখন গলায় নেক ব্যান্ড ছিল না। এরপরেই অভিযুক্ত সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সঞ্জয় বিকৃতকাম। অভিযুক্তের মোবাইল ফোনেও অসংখ্য বিকৃত পর্ন ভিডিওর ক্লিপ। ধৃত সঞ্জয়ের শরীরে মিলেছে একাধিক ক্ষত চিহ্ন। এই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রেখেছিলাম, আরজিকরে চিকিৎসক পড়ুয়া খুনে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ভবানীপুরের বাসিন্দা সঞ্জয় একসময় বক্সার ছিলেন বলে জানা যাচ্ছে। বাড়িতে একমাত্র বিধবা মা, মায়ের দাবি ধর্ষণ করতে পারে না সঞ্জয়। যদিও প্রতিবেশীরা জানাচ্ছেন 4টে বিয়ে করেছে সঞ্জয়। ভালো ছেলে ছিল না, তাই পাড়ায় কারোর সঙ্গে যোগাযোগও ছিল না। আরজিকরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত, পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। প্রশ্ন উঠছে, কে এই সঞ্জয়? ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। বহিরাগত হয়েও বিভিন্ন কাজের সূত্রে হাসপাতালের ভিতরে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়। হাসপাতালে রোগী ভর্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিল। কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের অফিসে মাঝে মধ্যেই থাকত সঞ্জয়। জিজ্ঞাসাবাদের জন্য 4th ব্যাটালিয়নের অফিস থেকে তাকে তুলে আনে পুলিশ। ধরা পড়ার পরেও সঞ্জয়ের চেহারায় অনুতাপের কোনো অভিব্যক্তি ধরা পড়েনি। ভবানীপুরে ঠান্ডাগলির বাসিন্দা সঞ্জয়। খেলাধুলায় চৌখস। সঞ্জয় বক্সিং জানে।
রাতে মাঝে মধ্যেই বাড়িতে ফিরত না সঞ্জয়। সঞ্জয়ের বিধবা মা মানসিকভাবে অসুস্থ, স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের দাবি ধর্ষণ করতে পারে না সঞ্জয়। খবর পাওয়ার পর থেকেই তিনি বিধ্বস্ত, দিশেহারা। ছেলে শেষবার কবে এসেছিল আপনার সাথে দেখা করতে? আমার সঙ্গে কোনো দেখা হয়নি। মা কাজে যাচ্ছে, এক ঘর জল খেয়ে চলে গেল। কবে সেটা? বউ মারা যাওয়ার পর। বউ কবে মারা গেছে ওনার? অনেকদিন মারা গেছে, 6 মাস হয়ে গেছে। কি করে মারা গেছে? ক্যান্সার হয়েছে। কত বছর বিবাহিত জীবন ওনার? ওই বিয়ে করে বেশি দিন সংসার করল না। আমার একটা নাতি আসতো, একটা দুটো দিয়ে যেত বউ, এ দুঃখ হতো না। তাকে নিয়ে সংসার আমি জীবন কাটাতাম। মা লক্ষ্মী। ছেলে কোথায় থাকতো? আপনার এখানে থাকতো না তো? এখানেও থাকতো। কি চাকরি করতো? আপনাকে কি বলেছিল? পুলিশে চাকরি। কি পরে বেরোতো? ওই একটা এনসিসি যেতে বাইরে খাকি রঙের জামা। বাবা মায়ের সম্মান দেখতে গেলাম, শ্বশুর শাশুড়ির সম্মান দেখতে গেলাম। আপনি কখন জানতে পেরেছেন? আমি আজকে ননদ এসে বললো তোমার ছেলেকে টিভিতে দেখাচ্ছে, দেখতে গেলাম, টিভিতে দেখতে গেলাম। আর কি হবে? আপনি কি বিশ্বাস করেন যে আপনার ছেলে আমার ছেলে কোনো রেপ কেস করতে পারে না, জানেন রবীন্দ্রনাথ? কি বলবেন? আর কি বলবো? একটা মেয়ের জীবন চলে গেল এবং তিনি একজন চিকিৎসক। আপনি একজন মেয়ের হিসেবে কি বলবেন? কোন মেয়েটার জীবন চলে গেল? যে মেয়েটা, যে চিকিৎসকের মৃত্যুর জন্য আপনার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, সে মেয়ের নামটি কি? তার নাম বলা যায় না। নামটা বলা যায়। সে তো মেয়েটা চলে গেল, বউটাকে একবার দেখিয়ে দিন, বউটাকে একবার দেখিয়ে দিন। প্রতিবেশীদের দাবি 4টে বিয়েও করেছিল সঞ্জয়। পাড়ায় বাজে ছেলে বলে কুখ্যাত সঞ্জয়ের সঙ্গে কেউ যোগাযোগ রাখতেন না। মেয়েদের অশ্লীল কথা বলার জন্য পাড়ায় মারধরও খায় সঞ্জয়। কত লোক কেউ কথা বলতো না। কেন? ছেলে ভালো না, ড্রিঙ্ক খেয়ে থাকতো। 4টে বউ চলে গেল, 3টে বউ, তাহলে সম্পর্কটা ভাবো কেমন আছে। আর তারপরে হলো কি, বাড়িতে কি হয় সেটা আমরা বলতে পারি না। বাড়িতে সবার বাড়িতে অশান্তি হয়। আর ওরা তো পুলিশের চাকরি করে। ধার দিয়ে ধার শোধ না করায় পাওনাদারের এড়াতে বাড়ি ফিরত না সঞ্জয়। তার এক বোন পুলিশের চাকরি করত বলেও জানা গিয়েছে। ড্রেস ছাপ আগে ওইটা পরে বেরোতো, আর ড্রেস টি শার্ট যা করতো সে পরে বেরোতো। সকালে বেরিয়ে যেত, রাত্রে 12টার সময় আসতো। আচ্ছা, 6-7 মাস ধরে নাকি বাড়িতে আসে না? বউ মারা যাওয়ার পর থেকে বাড়িতে আসে না? কার কাছে টাকা নিচ্ছে 2 লাখ টাকা, কত তখন আসছে না। ওই পাশে একটা দোকান আছে, আর ওরা তো পুলিশের চাকরি করে। আপনারা সবাই? বোন আছে, একটা বোন তেমনি ড্রেস করতে, একটা বোন সাদা ড্রেস করে ডিউটি করে। নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দেয় সঞ্জয়। কনস্টেবলের চাকরি করে দেবে বলে 2,20,000 টাকার প্রতারণা করে সঞ্জয়। স্ত্রীকে মারধর করার দায়ে ট্যাংরা থানায় অভিযোগ রয়েছে বলে দাবি সঞ্জয়ের বন্ধুর। পুলিশে ভ্যাকেন্সি বেরিয়েছে, তুই ভর, তারপরে আমি দেখছি কনস্টেবলে 2022-এ। আমি অনলাইনে দিয়েছি, যখন ওর প্রয়োজন থাকতো সেরকম অন্য কারণ দিয়ে মোট 2,20,000 অ্যাট নো ইন্টারেস্ট। প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করেছিল কি আমি কলকাতা আর্ম পুলিশের সার্ভিস হোল্ডার কনস্টেবল র্যাঙ্কে। সব দিক থেকে সঞ্জয়কে নিয়ে একেবারেই বিরূপ একটি চিত্র তার এলাকার থেকে পাওয়া যাচ্ছে এবং একজনের থেকে বেশ কিছু টাকা ধার করে সে ফেরার বলেও দাবি করছে একাধিক প্রতিবেশী। তাদের বক্তব্য মার সঙ্গে কোনো রকমই কোনো সম্পর্ক নেই এবং তার পরিবারের সঙ্গেও তার সেই অর্থে সম্পর্ক নেই বলেই দাবি করছেন তার মা। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। বিরতির পর সঙ্গে থাকুন। আরজি করের ঘটনায় গ্রেপ্তার এক, তবে মেয়ের খুনের ঘটনায় একজন গ্রেপ্তার হলেও সন্তুষ্ট নন মৃতের বাবা। আরও কেউ জড়িত থাকতে পারে সন্দেহ করছেন তারা। সাজানো গ্রেপ্তারের সন্দেহ পরিবারের অন্য সদস্যদের। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ। বরাবরের মেধাবী, লক্ষ্য ছিল চিকিৎসক হওয়ার।
পাড়ার ছোট্ট মেয়েটি লক্ষ্য পূরণ করতেও পেরেছিলেন, কিন্তু অকালেই ছন্দপতন। মেয়েকে নৃশংস খুন, মানতে পারছেন না আরজি করের মৃত চিকিৎসকের পরিবার। একজন গ্রেপ্তার হলেও সন্তুষ্ট নন মৃতের বাবা। আরও কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ তাঁর। সাজানো গ্রেপ্তার নয় তো? সন্দেহ পরিবারের অন্য সদস্যদের। এলাকায় বিক্ষোভ। যেভাবে আমাদের মেয়েকে মেরেছে সেইভাবে দৌড়তে দৌড়তে যেন সে মরে। কালকে ছাত্র আন্দোলনের জন্য আমরা যেটুকু পেয়েছি। চিকিৎসক পড়ুয়ার খুনে হতাশ প্রতিবেশীরাও। চোখের জল বাঁধ মানছে না তাদের। তীব্র প্রতিবাদে সোদপুর নাটাগড় এলাকার বাসিন্দারা। অপরাধীদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি স্থানীয়দের। অপরাধীর শাস্তি চাই, অপরাধীর শাস্তি চাই, অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে, অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে। একটা হসপিটালে এরকম একটা মানে কাজ হওয়া এটা সত্যিই ভাবার কথা নয়, ঠিক আছে? আর মহিলাদের এখন আমরা যে রাস্তাঘাটে চলবো সেটাও আমাদের একটা ভয়ের মতো, একটা আতঙ্কের মতো। এরকম ভাবে মৃত্যু তো কেউ মানতে পারবে না। ওখানে কাজ করে সেখানে এরকম একটা মৃত্যু কেউ মানতে পারবে না। এরকম ভাবে মৃত্যু হলে আমরা চাইবো যে তারও সেরকম এরকমই ধরনের কোনো শাস্তি, আমরা এটাই চাইবো। আমার নাম নন্দিতা রায়। আমরা চাইছি অপরাধীদেরকে ধরে আমাদের হাতে, মেয়েদের হাতে অন্তত তুলে দেওয়া হোক। সোদপুর থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।